1 বছর প্রায় সম্পূর্ণ কর্মহীন ছিলাম। আমার ভাল লাগতো যদি আমি সেই সবজিটাকে, আমার থেকে বেশি খুশি কেউ হতো। একটা ধর্মের ফল বাতাসে নড়ে, এক। আর 2 হচ্ছে রবি ঠাকুরের একটা গানের লাইন আছে, যা হবার তা হবে, যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে। এই দুটি লাইন ফ্যামিলিয়ারিটি বলে কথা আছে, মানে মানে 7 জন্মের পরিচয় যেন আর কি। সেখান থেকে একটা কমফর্ট কাজ করে, যে যতই আমাদের মধ্যে মনোমালিন্য মতবিরোধ থাক না কেন, সেটা চলে যায়। মনক্ষুণ্ণ হয়েছি ওর রাজনৈতিক মত বদলে, ও নিশ্চয়ই হয়েছে আমার কোনো কথায়, আমার কিছু মতামতে আর কি, নিশ্চয়ই হয়েছে, ধরে নিতে পারি হয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে যে সেটা প্রথম থেকেই আমি বলেছি যে পেশাগত সৌজন্যের কখনো কোনো অভাব হবে না, এটাকে প্রফেশনাল কার্টসি বলে। বদলের থেকে সব থেকে বড় কি বলবো, বদলানো যায় না এমন জিনিস নেই। রাইমা চেঞ্জ হয় না, রাইমা হ্যাজ রিমেইন দ্য সেম। হ্যাঁ, সে তো একটা উইকিপিডিয়া তো লেখাই ছিল দীর্ঘদিন যে আমি আর রাইমা বিবাহিত। তোমার সামনে দাঁড়িয়ে বলছে যে একবার নামিয়ে দে, একবার কোল থেকে নামিয়ে দে, আমি একবার কোলে নিই, বলছে। এটা আমার মনে আছে দেখে। আমার সঙ্গে রয়েছেন পরিচালক এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমদা, ওয়েলকাম টু এডিশন। যেটা নিয়ে জিজ্ঞেস করবো, এই যে বদল, তোমায় জিজ্ঞেস করবো পরমদা, তুমি কতটা বদলেছো বা নিজের মধ্যে কতটা বদল? কারণ আমরা দেখি যে আমাদেরকে ছোটবেলা থেকে বাবা মারা বলে নিজে বাবা হওয়া বা নিজে মা হওয়া বুঝবি। তো তোমার জীবনে বাবা হওয়ার পর বলছো? হ্যাঁ, মানে কি কি বদল তোমার জীবনে এসছে? হয়েছে কিছু, জীবনযাত্রায় কিছু বদল এসছে। আমি যে সময় শুতে যেতাম তার থেকে সময়টা কিছুটা এগিয়ে এসেছে, যে সময় উঠতাম তার থেকে বেশ কিছুটা এগিয়ে এসছে। কিছু ব্যাপারে অনেক বেশি সাহসী হয়েছি, কিছু ব্যাপারে আবার ভীতু হয়েছি। কেননা এখন আর নিজের কথা বা এমন কিছু নিজেরা নিজের স্ত্রীর কথা ভাবলে হয় না। এখন তার সঙ্গে এমন একজন মানুষের কথা ভাবতে হয় যে মানুষের এখনো নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে এখনো অনেকটা সময় লাগে। তো এগুলো তো হয়েছে। আচ্ছা পরমদা, তুমি কি মনে করো যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট? অ্যাবসলিউটলি, এটা তো মানে এটা তো শাশ্বত সত্য একটা, যে মানে বদলের থেকে সব থেকে বড় কি বলবো, বদলানো যায় না এমন জিনিস নেই। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং রাইমাদির সঙ্গে তোমার অনেকগুলো ছবি জুটি হিসেবে রাইমায় এটা আমাদের ব্যতিক্রম। হ্যাঁ, এইটাকে রাইমা ডিফাই করেছে। রাইমা চেঞ্জ হয় না, রাইমা হ্যাজ রিমেইন দ্য সেম। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। রাইমার ক্ষেত্রে কতটা খাটিয়ে বলতে পারবো না, গত 15-16 বছর ধরে বন্ধুত্ব পরে যা বুঝতে পারছি। এবং তোমাদের যেহেতু অনস্ক্রিন কেমিস্ট্রি খুব চর্চিত এবং খুব সাকসেসফুল, এরকম কোনো মজার মুহূর্ত মনে পড়ে? মানে এরকম কিছু ফেস করতে হয়েছে, মানে কোনো ছবির শুটিং এ এরকম কোনো, মানে কোনো ফ্যানের সামনে যে, মানে কারণ ফ্যানদের তো অনেক কিছু থাকে মাথার মধ্যে, না এরাই হয়তো রিয়েল লাইফ। ও আচ্ছা আচ্ছা, ওই এরকম টাইপ। হ্যাঁ, সে তো একটা উইকিপিডিয়া তো লেখাই ছিল দীর্ঘদিন যে আমি আর রাইমা বিবাহিত। এরকম একাধিকবার ঘটেছে। আমি যখন টেলিভিশন করতাম তখন লোকে ভেবে নিয়েছিল যে আমি আর মনামি বোধহয় আমাদের বিয়ে হতে চলেছে। আমি যখন ফিল্ম করতে আরম্ভ করলাম, তুলনামূলকভাবে সংখ্যায় বেশি, তখন লোকে ধরে নিল যে আমি আর রাইমা শুধু বিয়ে হবে তা না, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মানে অলরেডি বিবাহিত আর কি। তো একটা যেটা মনে আছে, আমাদের করা ছবি অনেকগুলি দর্শক প্রশংসিত, তার মধ্যে সেগুলো ছাড়াও একটি বিজ্ঞাপন, একটি মানে ডিটারজেন্ট সাবানের বিজ্ঞাপন, সেটি খুবই জনপ্রিয় ছিল। তো আমি একবার একটা ভিডিও দেখেছিলাম, ওই যেরকম হয় না সোশ্যাল মিডিয়া, আমি অতটা সোশ্যাল মিডিয়া থাকি না বলে ওগুলো কি বলে এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু ওটাতে দেখেছিলাম যে মানে একটি দেয়ালে আমাদের দুজনের ছবিটা, আমি রাইমাকে কোলে নিয়ে আছি, তুমি আমার রং, আমি তোমার ওই ডিটারজেন্টের নামটা দিয়ে, এবং তার সামনে দাঁড়িয়ে একটি ছেলে, অল্প বয়সী ছেলে, 18-19 বছর বয়স হয়তো আর কি, সে দাঁড়িয়ে ছবির সামনে দাঁড়িয়ে বলছে যে একবার নামিয়ে দে, একবার কোল থেকে নামিয়ে দে, আমি একবার কোলে নিই, বলছে। এটা আমার মনে আছে দেখে, আমার বিরাট মজা লেগেছিল এটা দেখে আর কি। একদমই। এবং যেটা বলবো পরমদা, যদি তোমায় জিজ্ঞেস করা হয় যে যেহেতু বদল নিয়ে তোমার লাইফটা যদি কারো, মানে দুজন বন্ধুর লাইফ সোয়াইপ হয়ে যাওয়ার কথা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম, যদি নিজের লাইফটা কারোর সঙ্গে সোয়াইপ করতে পারতে, কারোর সঙ্গে সোয়াপ করতে পারতাম, সেই সোয়াপটা একটা বেড়ালের সঙ্গে করতাম।
বেড়ালের জীবনটা আমার ঈর্ষণীয় লাগে, কোনো চিন্তা নেই। পোষ্য বেড়াল, মানে বাড়ির বেড়াল। খেতে দেয়, খেতে পায়, আদর করে সবাই, নিজের মতো থাকে, কাউকে পাত্তা দেয় না। হ্যাঁ, কিন্তু খাওয়া, থাকার, জৈবিক চাহিদাগুলোর কোনো চিন্তা নেই, সব মিটিয়ে দেওয়া হয়। কিন্তু ভাবটা এমন করে যে সে পোষ্য নয়, ওর পোষ্য বাড়ির লোকেরা। হ্যাঁ, তো সেই জন্যই বলছি আমার একটা বেড়াল হতে পারলে বেশ ভালো হতো। একদম। এবং আহ, তোমরা তিনজন মানে রুদ্রনীলা, তুমি এবং রাইমাদি যেহেতু অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো, অনুষা বিশ্বনাথন যেখানে, সেখানে মানে একদম জেনজি, ক্যারেক্টারটাও জেনজি এবং অনেকটাই ইয়াং তোমাদের তুলনায়। তো তারকে মানে তার কাজ কেমন লেগেছে এবং অনুষাদের যে যে প্রজন্ম, তার মধ্যে অসম্ভব প্রতিভাশালী কিছু অভিনেতা অভিনেত্রীরা আছেন। তার মধ্যে অনুষা নিঃসন্দেহে একজন। এবং অনুষাকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে বহুদিন ধরে চিনি, অনেক ছোট বয়স থেকে চিনি, সেজন্য সেজন্য ও মানুষটা কেমন সেটা সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা আছে। সেই কারণে মানে আমার মনে হয়েছিল যে আমরা যখন বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে অনুষা এই চরিত্রটার জন্য একদম আইডিয়াল। তার কারণ আমি কিন্তু এমনটা বলবো না যে ওর প্রজন্মে অনুষার থেকে বেটার অভিনেত্রী নেই, আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় একজন মানুষের হাবে ভাবে, চালে চলনে যাকে যেরকম দেখতে লাগে, কিছু কিছু অ্যাঙ্গেল থেকে তাকে যেরকম দেখতে লাগে, সেটা একটা চরিত্রের জন্য বেশি সুটেবল হয়ে ওঠে। সেই কারণে অনুষাকে প্রাথমিকভাবে কাস্ট করা এই চরিত্রটার জন্য। এবার আমি বলবো সেটার জন্য কাস্ট করা ঠিকই, কিন্তু কাজটা করতে গিয়ে, যদিও আমি অনুষাকে অনেকদিন ধরে চিনি, কিন্তু অনুষা হ্যাজ সারপ্রাইজড মি। অফকোর্স সেটাতে আমারও ভূমিকা আছে, আমি যেভাবে ওকে হ্যান্ড হোল্ড করেছিলাম, কিন্তু অনুষার জন্য এই ছবিটি আমার মনে হয় এটা একটি লাইফ চেঞ্জিং মোমেন্ট হতে পারে বলে আমার বিশ্বাস। তার কারণ অনুষার সেটার জন্য সিংহভাগ কৃতিত্ব অনুষার নিজের প্রাপ্য, কেননা ও যতটা ভালো কাজ করেছে। আবারও বলছি, নিশ্চয়ই আমাদের সকলের ভূমিকা আছে, আমার আছে, রুদ্রর আছে সহ অভিনেতা হিসেবে, বাট ওকে প্রাথমিকভাবে কাস্ট করা ওর চেহারার জন্য, ওকে যেরকম দেখতে, তারপরে সেই কারণটাকে ছাপিয়ে অনুষা কাজ করেছে, এটুকু বলতে পারি। একদম। এবং যেহেতু তুমি এবং রুদ্রদা দুজনেই এখন একদম আলোচনার কেন্দ্রবিন্দু, সেই অর্থে জিজ্ঞেস করবো, তুমি আগেও বলেছো যে তোমাদের বন্ধুত্বের মধ্যে কোনোদিন রাজনীতি আসেনি, বা আসেনি একদম তা না, এসেছে। আমার মনক্ষুণ্ণ হয়েছি ওর রাজনৈতিক মত বদলে, ও নিশ্চয়ই হয়েছে আমার কোনো কথায়, আমার কিছু মতামতে আর কি, নিশ্চয়ই হয়েছে, ধরে নিতে পারি হয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে যে সেটা প্রথম থেকে আমি বলেছি যে পেশাগত সৌজন্যের কখনো কোনো অভাব হবে না, তাকে প্রফেশনাল কার্টসি বলে। রুদ্রকে আমি আমাদের প্রজন্মের সেরা 3জন অভিনেতার মধ্যে একজন বলে মনে করি। যে কোনো জায়গায় যদি কাস্ট করতে হয়, রুদ্রকে আমি একবারের জন্য ভাববো না যে আদৌ করবো কিনা, আমাদের মধ্যে কোনো মতবিরোধ আছে না। এবং 3 নম্বর কথা হচ্ছে যে 25 বছরের পরিচয়, তো সবকিছুর ঊর্ধ্বে উঠে কোথাও একটা, যাকে ইংরেজিতে বলে আম্বিলিক্যাল কর্ড, হ্যাঁ, যে একটা নারীর একটা যোগাযোগ থেকে যায়, যেটা কিন্তু মানে রোজ সবকিছু শেয়ার করার মতো বন্ধুত্বের প্রশ্ন নয়। হ্যাঁ, তো বন্ধুত্ব অনেক রকম হয়, তো এটা ওরকম বন্ধুত্ব নয়, একটা অন্যরকম ফ্যামিলিয়ারিটি বলে কথা আছে, মানে মানে 7 জন্মের পরিচয় যেন আর কি, সেখান থেকে একটা কমফর্ট কাজ করে। যে যতই আমাদের মধ্যে মনোমালিন্য মতবিরোধ থাক না কেন, সেটা চলে যায়। একদম। এবং সেক্ষেত্রে তুমি যখন একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলে যে আমাদের বন্ধুত্বের মধ্যে আমরা কখনো রাজনীতিটাকে কখনো আগে রাখিনি, বন্ধুত্বটাকে সবসময় আগে রেখেছি, সেই ক্ষেত্রে অনেকেই বলেছেন যে যখন রুদ্রনীলদাকে ব্যান করে দেওয়া হলো, কই তখন তো সে পরমকে দেখিনি, বা তখন তো এই কাজগুলো কে করলো? গত 5 বছরে এই কাজগুলো কে করলো? সাবাস ফেলুদা কে করলো? সাবাস ফেলুদা কার প্রোডাকশন ছিল? আমার প্রোডাকশন ছিল। আবার হওয়া বদল কে করলো ওকে নিয়ে? আমি তো করলাম। তো মানে কে কি বললো কিছু যায় আসে না, কেননা লোকে সত্যতা বা মানে টাইমলাইন মানে বা সেগুলোর যাচাই করা না আছে, ধৈর্য না আছে, ক্ষমতা না আছে, সময় লোকজনের তারা হচ্ছে কমেন্ট কখন করবে সেটার জন্য। ওইগুলো সবসময় কান দিলে চলে না, কিছু হয়নি। আমি বলবো যে যে সময়টাতে অ্যাকচুয়ালি আমি সত্যি সত্যি
ওর পাশে দাঁড়াতে অ্যাকচুয়ালি পারিনি বলবো, সেটা হচ্ছে এই গত 7-8টা মাস যখন একাডেমি অফ ফাইন আর্টসের, আমি ভুল করতে পারি, হয়তো এর আগেও কোনো সময় গিয়েছে, কিন্তু আমি তো এর আগে 22-এ 23-এ 24 ওর সঙ্গে কনসিস্টেন্টলি কাজ করেছি, সো আমার ঘাড়ে সেই দায়টা বর্তাতে পারে না। যে সময়টা অ্যাকচুয়ালি পারিনি সেটা হচ্ছে যখন এই একাডেমি অফ ফাইন আর্টস বলে ছবিটির পরিপ্রেক্ষিতে রুদ্রর কিছু কমেন্টের জন্য যখন ওকে এই এই 2025-এর শেষের দিক থেকে যখন একেবারে রীতিমতো ওটা একদম ফতোয়া জারি করা হয় যখন আর কি, সেই সময়টা আমিও এই দীর্ঘ লড়াই লড়ার পর অনক্লান্ত অবস্থা, তখন আমিও সদ্য আবার কাজ শুরু করেছি, মানে বাধ্য হই, সেটা অনেকবার বলেছি, আমার নতুন করে আর বলবো না। সেই সময়টায় হয়তো এই লাস্ট ল্যাপটাতে হয়তো পারি সেটা, কারণ তখন আমি এত অনক্লান্ত, আমি তখন পাগলের মতো কাজ করে আমার পাওনাদারদের দেনা শোধ করছি, কারণ 1 বছর কর্মহীন ছিলাম, সেই কারণে সেই সময়টায় পারিনি, সেটা সত্যি কথা। আর তার আগের কোনো সময় যদি কেউ বলে থাকে গত 5 বছরে ক্রমাগত কাজ করেছি আমি রুদ্রকে নিয়ে। শুধু রুদ্র কেন বলবো, যে আমার এখানে রাজনীতিটা ম্যাটারই করে না জিনিসটা। এবং সেই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করবো পরমদা, তুমি, আমরা দেখেছি যে তুমি তোমার নিজের স্ট্রাগল বা পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা সোশ্যাল মিডিয়ায় বলা বা সেটা নিয়ে কথা বলা খুব একটা কখনোই করে থাকো না, কিন্তু কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে তুমি ইমোশনাল হয়ে গেছিলে নিজের সদ্যজাত সন্তানের মুখে দিকে। সরাসরি করো প্রশ্নটা। হ্যাঁ, তো মানে সরাসরি করো প্রশ্নটা, পয়েন্টে এসো। হ্যাঁ, মানে অত সুগার কোট করতে হবে না, সেই ক্ষেত্রে এফআইআর, এই যে এই জিনিসগুলো, অনেকেই বলছে যে তখন তো সন্তান ছিল না, তাহলে ওরকম মন্তব্য কেন, তারপরে এফআইআর, এইটা কতটা মানে প্রশ্নটা কি, মানে মেন্টালি কতটা তোমাকে এফেক্ট করে? প্রথম কথা হচ্ছে যে এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। যে এফআইআর প্রসঙ্গ তুমি কথা বলছো, সেই এফআইআরটা যে ঘটনাটা বা যে উক্তিটা নিয়ে, এবং বর্তমানে জিনিসটা যেহেতু বিচারাধীন সাব জুডিস, সেজন্য মহামান্য আদালতের সম্মানার্থে, কেসটির সম্মানার্থে, আমার সম্মানার্থে, যে ভদ্রলোক আমার বিরুদ্ধে এফআইআর করেছেন তার সম্মানার্থে আমি এটা নিয়ে কোনো বিশদে মানে দীর্ঘ বক্তব্য করব না, মন্তব্য করব না, এটা করা সংবিধান বিরোধী। এইটুকু শুধু বলবো যে আমার এই কথাটি, যে কথাটিকে নিয়ে কথা হয়েছে, সেই কথাটি একটি অন্য কথার পরিপ্রেক্ষিতে ছিল। তো এই গোটা চর্চাটির মধ্যে সেই কথাটিকে কনটেক্সটের বাইরে রাখা হয়েছে কোথাও একটা আর কি। সবকিছুরই তো পরিপ্রেক্ষিত থাকে, ওটা অন্য কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা ছিল, এবং আমার কথাটিকে, যাকে ইংরেজিতে বলে, হ্যাজ বিন ব্লোন আউট অফ প্রপোর্শনস কমপ্লিটলি। তাও এই অবধি বলবো, এর বাইরে আমি আবারও বলছি, মহামান্য আদালতের সম্মানার্থে, আমার সম্মানার্থে, এবং যিনি এফআইআর করেছেন তারও সম্মানার্থে, এর বেশি আমি এটা নিয়ে কিছু কথা বলবো না। এবার রইল বাকি হচ্ছে যে আমার করা মন্তব্যটি, ওই টুইটটির কথা নয়, অন্য মন্তব্যটির কথা বলছি। অন্য মন্তব্যটি পুরোটা যা বলেছিলাম সেটা শোনার কেউ প্রয়োজন বোধ করেননি। ওই দুটি লাইন, সেটাকে আউট অফ কনটেক্সট তুলে নিয়ে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি জন্যে, কখন, কোন বিষয়ে কি লড়াই করেছিলাম, কতটা তাতে আমার ব্যয় হয়েছে, কতদিন কর্মহীন ছিলাম, কেন আমায় সরে দাঁড়াতে হয়েছিল ফাইনালি, এবং আমার আগে আরো কত বড় বড় নাম বার্তা দিয়ে সরে দাঁড়িয়েছিলেন সেই লড়াই থেকে, সেই সবটাই আমি 3টি দীর্ঘ সাক্ষাৎকারে বলে দিয়েছি। নতুন করে আর রিপিট করার কোনো মানে হয় না, বিশেষ করে এই কারণে করতে চাই না যে আমার সংগ্রামটা তো আমার সংগ্রাম। সেই সময় তো আজকে যারা মন্তব্য করছেন তারা তো জানেনও না, তারা কোনোদিন জানবেনও না, তারা কি আর ফোন করে আমায় খোঁজ নিয়েছিলেন যে আমার কিভাবে চলছে? সম্ভব না তাদের পক্ষে করা, তারা করেননি। হ্যাঁ, সে তাদের অত জবাবদিহি করার আর দায় আমার নেই। আমার যা বলার আমি 3টে সুদীর্ঘ সাক্ষাৎকারে সেগুলো স্পষ্টভাবে জানিয়েছি। কিন্তু এই যে ট্যাগ দিয়ে দেওয়া পরমদা, যে তৃণমূল করে বা কোন একটি রাজনৈতিক দল বিজেপি করে, এই যে ট্যাগটা তোমার উপর চাপিয়ে দেওয়া, এটা তোমার মানে কতটা? কিন্তু তোমাদের সংবাদপত্রের ক্ষেত্র খাটে, এবং সেটা আবার সময় সময় বদলায়। তোমাদের সংবাদপত্র জগৎ, কত সংবাদপত্র 4ঠা মের আগে অব্দি একটা ট্যাগ ছিল, 4 তারিখ দুপুর 1টার পর অন্য ট্যাগ হয়েছে, তাই না? সেই ট্যাগের আর কি, ট্যাগের তুমি ট্যাগ দিয়ে যায় না চেনা, আজকে ট্যাগ আছে কালকে অন্য ট্যাগ হয়ে যায়। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে সংবাদ মাধ্যমগুলি, মানে সেটা শুধু প্রিন্ট না, মানে ইলেকট্রিক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলি, ওই সময় সময় বদলায় ওই ট্যাগ। ট্যাগ নিয়ে যদি মাথা ঘামায় কেউ সারা জীবন, তাহলে আর কাজকর্ম করা হবে না। এই যে রাজনীতির এতটা প্রভাব, সেক্ষেত্রে কোথাও কি মনে হয় যারা অনুরাগী, অনেকেই বলেন যে অভিনয় করতে করতে রাজনীতিতে যাওয়া কেন, বা রাজনৈতিক মতাদর্শ প্রকাশ পেলেই যে লোকের একটা মানে রাগ হওয়া, অনুরাগীদের রাগ হওয়া, তোমার যারা অনুরাগী, যারা রাজনীতি তো থাকবে, ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকবে, সেটা না থাকলে আমার মনে হয় আমি এটা মানুষই হইনি। আমি যদি বলি আমার কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ নেই, সেটা বলে সর্বৈব মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা বলতে পারবো না, আছে। হ্যাঁ, এবং সেটা
উল্টো দিকে একটা লোক যদি বলে তার আছে এবং সেটা আমার সম্পূর্ণ বিরোধী, তো সেটাকেও খুব সম্মান জানাই। ঠিক আছে, আমি সব থেকে মানে বিরক্ত লাগে শুনলে হচ্ছে আমার কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, কেন কথাটা মিথ্যে, কথাটা হয় না। আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকে, আমি জামা কাপড়টা পরে আছি, এই ব্যাপারটাও রাজনৈতিক, এটার মধ্যে একটা নিজস্ব রাজনীতি আছে। ঠিক আছে, তো সেটাতে না ঢুকি আমরা। এবার রইল বাকি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রির রাজনীতিকরণ, মানে রাজনীতি যেন কন্ট্রোল না করে ইন্ডাস্ট্রিকে, এটা হচ্ছে বক্তব্য। মানে সিনেমা জগৎটা যেন সিনেমার জগৎ লোকের হাতেই থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে জিনিস, যেটা এতদিন হয়নি, এবং সেটার বিরুদ্ধেই আমরা লড়াইটাতে নেমেছিলাম। সিনেমা তো সিনেমার জগতের লোকের হাতে থাকবে, এবার সেই সিনেমার জগতের লোকের মানে সেই লোকটার কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ তো থাকবে, বাট সেটা যেন সিনেমা জগতের সিদ্ধান্তগুলোকে ডিকটেট না করে, এটাই হচ্ছে বক্তব্য, আর কিছু না। একদম। এবং সম্প্রতি সৌরভ বিশ্বাস গ্রেফতার হয়েছে, সেইটা নিয়ে কতটা স্বস্তি যে মানে এবার আর হয়তো সেই ব্যান কালচার এগুলো হয়তো থাকবে না, মানে সেটা নিয়ে কতটা স্বস্তি? সেটা তো সময় বলবে, শুধু একটা কথাই বলতে পারি যে আমার শেষ অবধি আমার পরিস্থিতি থাকতো, যদি শেষ অবধি লড়াইটাতে থাকার, একদম সামনে থেকে লড়েছি তো, একদম ফার্স্ট হ্যান্ড লড়েছি, সব থেকে বেশি মানে সকলের সামনে গলাটা বাড়িয়ে দিয়েছি তো, একদম সামনে থেকে লড়াইটা লড়েছি তো, এবং সব থেকে বেশি সময়, শ্রম, এমনকি অর্থ ব্যয় হয়েছে আমার, এবং 1 বছর প্রায় সম্পূর্ণ কর্ম হয়েছিল। আমার ভাল লাগতো যদি আমি শেষ অবধি এটাকে, আমার থেকে বেশি খুশি কেউ হতো না যদি আমি এটা শেষ অবধি চালাতে পারতাম, কিন্তু অন্যভাবে হয়েছে হয়তো, কিন্তু হয়েছে তো, এইটুকু। এইটার জন্য আমি একটাই কথা বলতে পারি, দুটো কথা বলবো আছে, দুটো লাইন প্রযোজ্য এক্ষেত্রে। একটা, ধর্মের ফল বাতাসে নড়ে, এক। আর দুই হচ্ছে রবি ঠাকুরের একটা গানের লাইন আছে, যা হবার তা হবে, যে আমারে কাদায় সে কি অমনি ছেড়ে রবে। এই দুটি লাইন এই ঘটনার জন্য প্রযোজ্য। আমি নিজে বিশ্বাস করি, নিজের পরম শত্রুর বা সব থেকে আমার যে ক্ষতি করেছে, তার খারাপ দিনে বা তার ক্ষতি হলে সেটা হলেও উৎসব করতে নেই। হ্যাঁ, কেননা শেষ অবধি যে কোনো জিনিসের বিচার ঈশ্বর করে। আমি উৎসব করার কেউ নই কারোরই। আমার মনে হয় যে সব থেকে খারাপ লোকটারও যখন শাস্তি হয়, তখনও উৎসবে মাততে নেই। বিচারটা যে হয়েছে সেটার জন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, সেটাই। একদমই। আর লাস্টলি আবার হাওয়া বদল আছে, দর্শকদেরকে কি বলবে, তোমার অনুরাগীদেরকে কি বলবে? বারবারই বলছি যে আবার হাওয়া বদল মুক্তির সময়টাতে, মুক্তির আগের সময়টাতে নানা কথা হচ্ছে, ছবির থেকে বেশি অন্য কথাও হচ্ছে, ওগুলো সব আওয়াজ, ওগুলো করতে হয়, ওনাদেরও করতে হয়, আমাদের উত্তর দিতে হয়, নিয়ম। মোদ্দা কথা হচ্ছে যে 12ই জুন আবার হাওয়া বদল মুক্তি পাচ্ছে 13 বছর পর, আরো একবার সেই একই লোকগুলো, সেই একই মুখগুলো, সেই একই মজা আপনাদের বা তোমাদের বাড়ির কাছে সিনেমা হলগুলিতে দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।